মাত্র কয়েক মাস আগে যে কোম্পানিকে ভারতের টেসলা বলা হচ্ছিল, আজ এই কোম্পানির শেয়ার কেন একের পর এক পড়ছে? প্রায় এক বছর, আমি যদি এক বছরে যদি দেখি নেগেটিভ 9.71%, 3 বছরে যদি আমি দেখি 47.14% নেগেটিভ রিটার্ন। কারেন্ট মার্কেট প্রাইস চলছে 40.18। একের পর এক এনসিএলটি মামলা, সাপ্লায়ারদের অভিযোগ, লোকসান হাজার কোটি টাকা। আর এখন বিনিয়োগকারীর মধ্যে একটা প্রশ্ন ঘুরেই যাচ্ছে, ওলা ইলেকট্রিক কি শেষ? এখান থেকে কি তারা আর উপরের দিকে যেতে পারবে? সেটাই হচ্ছে বিগ কোয়েশ্চন। চলো আজকে আমরা রিপোর্টগুলো দেখবো, ফাইন্যান্সিয়াল রিপোর্ট দেখবো, চার্ট দেখবো, নিউজ দেখবো, ভবিষ্যতের সবকিছু বিশ্লেষণ করব যে এই কোম্পানিতে নিবেশ করা তোমার জন্য কতটা উপযুক্ত। তুমি এই কোম্পানি যদি নিবেশ করতে চাও বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরের জন্য, তাহলে এই কোম্পানিটা কি তুমি প্রেফার করবে কিনা, সেটাই আমরা আজকে এই ভিডিওতে বিশ্লেষণ করব। তো ইভি সেক্টরের মধ্যে কিন্তু এই যে ইভি সেক্টরের মধ্যে এই ওলা ইলেকট্রিক প্রথমে কিন্তু একটা রেভলিউশনারি পদক্ষেপ শুরু করেছিল, যে টু হুইলার সেগমেন্টের মধ্যে ওলা প্রথমে, ওলা তো আমরা জানি যারা তারা ক্যাব সার্ভিস প্রোভাইড করতো। তো এখান থেকে ভাবেশ আগরওয়াল জেলে দেখলো যে ইন্ডিয়া গভর্নমেন্ট ইলেকট্রিক ভেহিকেলের উপর সাবসিডি প্রদান করছে। তো এই দেখে তিনি চেন্নাইতে এই যে ওলা প্ল্যান্ট, বিশাল বড় প্ল্যান্ট, অটোমেটিক প্ল্যান্ট স্থাপন করেছেন। এখন ওলার একটা প্রবলেম এখানে হয়ে গেছে, ওলার যে ইলেকট্রিক ভেহিকেল, এটা ইন্ডিয়াতে ডিজাইন করা হয়নি। এটা নেদারল্যান্ডের একটা কোম্পানি ছিল, সেই কোম্পানিকে অ্যাকোয়ার করে, নেদারল্যান্ডের কোম্পানি, নেদারল্যান্ডের ডিজাইন কোম্পানি ওইটার ডিজাইন এনে ডাইরেক্টলি ইন্ডিয়াতে এনে ছেড়ে দিয়েছে। অনেক কিছু অভিযোগ আছে যে এই যে ভেহিকেলটা এনে ইন্ডিয়ার রোডে ছেড়ে দিয়েছে, ইন্ডিয়ার ক্লাইমেট অনুযায়ী, ইন্ডিয়ার রোড অনুযায়ী, এটাই স্ট্রাকচারাল প্রবলেম তো একটা আছে। তাহলে দেখা যায় কোনো কি অটোমেটিকলি নর্মাল ইন্ডিয়ার একটা নর্মাল যে ছোটখাটো যে গর্ত আছে, এই গর্তের ভিতরে, হোলের ভিতরে যদি পড়ে যায়, তাহলে দেখা যাচ্ছে যে সামনের যে ফ্রন্টটা আছে ভেঙে যাচ্ছে, হঠাৎ করে আগুন ধরে যাচ্ছে, হঠাৎ করে ব্যাটারি থেকে ধোঁয়া বেরোচ্ছে। ক্লাইমেটটা ওই নেদারল্যান্ডের তো ওইটা ঠান্ডা আবহাওয়া, ইন্ডিয়াতে এসে এই যে 45-55 ডিগ্রি সেলসিয়াস সেখানে আর সহ্য করতে পারছে না। তো এখানে তার যে ইলেকট্রিক ভেহিকেল আছে সেখানে একটা প্রবলেম হয়ে গেছে, এখানেই মেইন প্রবলেমটা হয়ে গেছে। তারপরে কাস্টমারদের ভালো সার্ভিস দিচ্ছিল না। একটা তুমি স্কুটি বা কিনলে, কেনার পরে যদি তুমি যদি তার ভালো সার্ভিস না পাও, তুমি তুমি তোমার ফ্যামিলি বা তোমার আশেপাশে যে বন্ধুরা আছে, তুমি তাদের কি সাজেস্ট করবে ওলা নেওয়ার জন্য? অবশ্যই তো করবে না। তো এটাই হয়েছে ওলার সাথে মেইন প্রবলেম। তার উপরে এই যখন ওলা এসেছিল বাজারে, আইপিও নিয়ে একটা হাইপ, প্রচন্ড হাইপ ছিল, ঠিক আছে, ইনভেস্টর এত হাইপ ক্রিয়েট করেছে, ভরকে ইনভেস্টমেন্ট এসছে। যদি আমরা দেখো ইনিশিয়াল যখন মার্কেটে আইপিওটা এসছে, তখন তার প্রাইস, এই যে যখন লিস্টিং হয়েছিল 76 ছিল, 9 আগস্ট 2024-এ 76-এ মার্কেটে লিস্টেড হয়েছিল স্টকটা। আজকে দেখো 40.19-এ মার্কেটটা চলে এসছে, এবং যদি সবচেয়ে হাইয়েস্টে যদি যায় তাহলে 153-তে চলে গিয়েছিল তার এই ওলা ইলেকট্রিক। কিন্তু যখনই স্কুটি কেনার পরে যখনই প্রবলেম হতে শুরু করেছে, তখন দেখো মার্কেটটা ডাউনের দিকেই যাচ্ছে, আর উঠারই অল্প উঠে আবার এই ডাউনের দিকে চলে যাচ্ছে। তারপরে ওলা ইলেকট্রিক যে এই যে কোম্পানিতে যারা ওলা তো আর সবকিছু বানায় না, ব্যাটারিও বানায় না, তাদের কেবল, ব্রেক কেবল, স্পিডোমিটার সবকিছু তো আর বানায় না। তারা ভেন্ডারদের কাছে, যারা তাদের এইগুলো সাপ্লাই করে তার কাছ থেকে তো জিনিসগুলো নেয়। তাদের কোম্পানি, তারা যারা থার্ড পার্টি যারা এই কম্পোনেন্ট গুলো নাট বল্টু গুলো করতো, হ্যাঁ, তো তারা কি করেছে, সাপ্লায়ার যারা আছে তাদের টাকাগুলো ক্লিয়ার করছে না। তো ক্লিয়ার না হতে এই যে সাপ্লায়ার গুলো ছিল, 3-4 জন সাপ্লায়ার ছিল, ওরা চলে গেছে এনসিএলটিতে মামলা করেছে, এবং এনসিএলটির রায়ও এসছে। ওলা ইলেকট্রিক উপরে 80 করোড় রুপি জরিমানা দিয়ে দিয়েছে, যে তুমি এটা ডিসপিউট তাড়াতাড়ি কমপ্লিট করো। আবার এখানে ওলা ইলেকট্রিক বলছে না, আমরা এটাকে পরিশোধ করার চেষ্টা করছি, আমরা এইগুলো জিনিসগুলো আমরা ঠিক করে ফেলবো। বাট যারা সাপ্লায়ার ছিল তারা বলছে না, তারা ওলা দিচ্ছে না, জিনিসটা ডিলে করতে দিচ্ছে, এমনকি অনেক সময় পেমেন্ট না দেওয়ার ভানও করছে। তো অবশ্যই এটা নিয়ে একটা ইনভেস্টারদের ইনভেস্টার, ছোট রিটেল মিডিয়াম যারা ইনভেস্টার আছে, ওই ক্যাটাগরি যারা ইনভেস্টার আছে, তাদের অবশ্যই নিউজটা দেখার পরে একটা ভয় ঢুকে গেছে। তো এখান থেকে মার্কেটটা আরো ডাউনে চলে যাচ্ছে। এখন যদি ফাইন্যান্সিয়াল রিপোর্টের কথা যদি বলি, ফাইন্যান্সিয়াল যদি রিপোর্টটা আমি যদি চেক করি ওলা ইলেকট্রিকের,
যদি তুমি ফাইন্যান্সিয়াল রিপোর্ট দেখো তাহলে দেখো ফান্ডামেন্টালি যদি দেখো মার্কেট ক্যাপিটালাইজেশন প্রায় 18,810 করোড়, মানে 19,000 এর কাছাকাছি আছে। পি রেশিও নেই, কারণ নেগেটিভ রিটার্ন, এত নেগেটিভ রিটার্ন দিচ্ছে যে পি রেশিওই নেই। গায়ে টু ইকুইটি দেখো, ইন্ডাস্ট্রি পি রেশিও, যে এথার তারপরে বাজাজ চেতক এই হিরোগুলো আছে তাদের ইন্ডাস্ট্রি মানে সব তারা এই যে ইডি সেক্টরের টু হুইলার সেক্টরে তাদের দেখো ইন্ডাস্ট্রি পি রেশিও 24.19, তাদের পি রেশিও নেই, এত নেগেটিভে যাচ্ছে যে তার পি রেশিও নেই। ডেট টু ইকুইটি মানে কোম্পানির যদি 100 টাকা কোম্পানির যদি ইনকাম, তার মধ্যে 82 টাকায় তার লোনে চলে যাচ্ছে, লোন নিয়ে, ঠিক আছে, 100 টাকা ইনকাম হলে 82 টাকায় চলে যাচ্ছে লোন নিয়ে, তাহলে বাকি 18% নিয়ে সে কি বিজনেস করবে? সে মানে তার একটা পুরো ফান্ডামেন্টাল ইয়েটাই ডিফল্ট, একটা মানে একটা ফান্ডামেন্টাল ইয়েটাই খারাপ, চার্টই খারাপ। এরপরে আরো আছে -54.70, তো এই কোম্পানি কি হবে 4-5 বছর? তো আর কিচ্ছু হবে না এই কোম্পানি। যদি ফাইন্যান্সিয়াল পারফরমেন্স যদি দেখো ইয়ারলি যদি আমি যদি যাই, তাহলে দেখো তার রেভিনিউ কিন্তু প্রত্যেক বছর বেড়ে যাচ্ছে, তার সাথে প্রফিটটাও নেগেটিভের পরে নেগেটিভ, নেগেটিভের পরে নেগেটিভ। প্রথম 2021-এ তার দেখো প্রফিট ছিল -199, তারপর 2022-তে ডাবল হয়ে যাচ্ছে, 3 ডাবল হয়ে গেছে। এটাতে 2020-তে দেখো প্রায় -1,500 কোটি টাকা, 2024-এ এই কাছাকাছি, 25-এ আরো বেড়ে গেছে, আরো এটার মধ্যে আরো 700-750 নেগেটিভ অ্যাড হয়ে গেছে, -276 করোড় নেগেটিভে। তো এই কোম্পানি আজকে পর্যন্ত, হ্যাঁ না, আজকে পর্যন্ত সে মানে ভালো রিটার্নই দিতে পারেনি, রিটার্নে নেগেটিভ, আর ওই নেগেটিভ, ইপিএস নেগেটিভ। কোম্পানি এখনো ব্যবসা থেকে স্থায়ী লাভবান করতে পারছে না। এটাই সবচেয়ে মানে বর্তমানে এটাই সবচেয়ে বড় মানে উদ্বেগের বিষয়। তাই এখন কথা হলো যে কোম্পানিটা কি টিকে থাকবে ভবিষ্যতে। তো এখন দেখো একটা এই যে ইলেকট্রিক সেগমেন্টে আছে, এখন গভর্নমেন্ট তো ঠিক আছে ইনসেনটিভ দিচ্ছে, তো ইনসেনটিভ কতদিন গভর্নমেন্ট সেটা দেবে সেটা বলা যাচ্ছে না। যদি এখন ইনসেনটিভ দেওয়ার পরেও যদি ওলা ইলেকট্রিকের এই খারাপ অবস্থা, ইনসেনটিভ যদি উঠিয়ে নেয় তাহলে আরো অবস্থা খারাপের দিকে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে তার প্রথম কথা। তারপরে যে ইনভেস্টারদের ছিল, এঞ্জেল ইনভেস্টারদের ছিল, যে তাদের থেকে যে টাকা এনে যে তারা বিজনেসটা করছিল, তাদের ক্যাশ এখন অব্দি বানি করছে, মানে ইনভেস্টারের টাকা এখনো জ্বলাচ্ছে, লোন নিয়ে জ্বালাচ্ছে। তারপরে সাপ্লায়ার ডিসপিউট, তারপরে আছে কম্পিটিশন, তারপরে আছে গ্রাহকদের মানে অভিযোগ শোনার চেষ্টাই করছে না। তুমি যদি নিয়ে একটা কোনো যাও 6-7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস তোমার মানে এটা টু হুইলারটাকে ফেলে রেখে দেয়, কোনো কথাই বলে না। তো এখন যদি তার শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি, প্রমোটারের কাছে প্রায় 36.78% ইনিশিয়াল প্রমোটার, যারা কোম্পানিটার মানে ইনিশিয়াল স্টার্ট করেছিল। তো এই যে প্রমোটারগুলো আছে এইগুলো ছেড়ে যাবে, এই 4-5 বছরের ভিতরে ছেড়ে চলে যাবে ওই কোম্পানিকে। ফরেন ইনস্টিটিউট এটা তো মনে হয় না থাকবে। রিটেল মানে আদার যে ছোটখাটো ইনভেস্টাররা আছে 25.69। তারপরে মিউচুয়াল ফান্ড মানে ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ড যারা আছে 2.56% মিউচুয়াল ফান্ড আছে। তো ওইটাও বছর পর বছর কমছে, প্রথমে যেটা ছিল সেটা থেকে আরো কমে যাচ্ছে। এখন এই যে প্রমোটারগুলো যদি ছেড়ে যায়, তো এখানে কি করবে, ছোট ইনভেস্টারের উপর ডাম্পিং করা স্টার্ট করে দেবে। তো ছোট ডাম্পিং করা কিভাবে স্টার্ট করবে দেখো, যখন এখান থেকে দেখবে একটা হঠাৎ করে একটা স্পাইক এসে উপরের দিকে যাবে, তো ছোটখাটো ইনভেস্টাররা যারা আছে তারা মনে করবে এখান থেকে মার্কেটটা উপরের দিকে যাবে, তো তারা করবে বাই। তো বাই করার পরে কোম্পানিটা যাবে আর একটু উপরে উঠে। তো এইখানে যখন মার্কেটটা আসবে, তো যারা প্রমোটার ছিল, যারা বড় ইনভেস্টার ছিল, যারা ডোমেস্টিক বড় ইনভেস্টার ছিল বা বাইরের বিদেশের যে ফরেন ইনভেস্টার ছিল, এখান থেকে তারা শুরু করবে ডাম্পিং করা। কার উপর? ছোট রিটেল ইনভেস্টার উপর ডাম্পিং করে এখান থেকে তারা এক্সিট নিয়ে নেবে, সেল করে এক্সিট নিয়ে নেবে। তাহলে ফেসে যাবে কে? ছোটখাটো মানে যারা 2,000, 5,000, 10,000, 15,000, 20,000 এরা যারা ইনভেস্ট করেছিল, তাদের তো এরা যখন ছোট অ্যামাউন্টে যখন ইনভেস্ট করে তখন বড় একটা টাকা ঢুকে যায়, তো ওই টাকাটা আর এখান থেকে রিটার্ন আসবে না। তো এখান থেকে আমি এই ওলা কোম্পানি থেকে বলবো যতটা দূরে সম্ভব ততটা দূরে থাকো, এটার দিকে 3-4 বছরের আগে না তাকানোটাই বেটার। যদি তুমি ট্রেড করতে চাও, সেটা তুমি ভালো করে দেখে বুঝে ফাইন্যান্সিয়াল জিনিস চার্ট সবকিছু বুঝে, তোমার যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে, যারা সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার আছে, ওদের থেকে পারমিশন নাও, মানে ওদের সাথে কথা বলো যে নিবেশ করা যায় কিনা, তাহলে নিবেশ করবে, না হলে নিবেশ থেকে দূরে থাকবে। আর এটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য ভিডিওটা, এটা কোনো ইনভেস্ট করার জন্য এই ভিডিওটা বানানো হয়নি। তো তোমরা যদি যারা ইনভেস্ট করতে চাও, নিজের তাগিদে ইনভেস্ট করতে চাও, তো তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে পরামর্শ নিয়ে তবেই ইনভেস্ট করবে। ঠিক আছে, ভালো থাকবে সবাই।